হাজারো কর্মব্যস্ততার মাঝে জীবনটা যখন বড্ড একঘেয়ে আর ক্লান্তিকর হয়ে ওঠে, তখন মন চায় প্রকৃতির কোলে গিয়ে একটু শান্তির খোঁজ করতে। আর সেই অনাবিল প্রশান্তির আশাতেই আজ আমি বেরিয়ে পড়েছি এক পবিত্র স্থানে। আজকের এই ভিডিওতে আমরা দর্শন করব গোপালদাসপুরের সেই রহস্যময় আর জাগ্রত রাখাল রাজা মন্দির। মাঘী পূর্ণিমায় ওনার অভিষেক হয়ে হোম যাগ হয়ে ওনাকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে। তাই প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার আগে উনি নেমে যান, হোম যাগ করে এখানে ঠাকুর প্রতিষ্ঠিত হয়। গোপালদাসপুরের রাখাল রাজা মন্দিরে আপনারা কিভাবে ভোগ প্রসাদ পাবেন, তার মূল্য কত, কুপন সংগ্রহের সঠিক নিয়ম সব কিছুই এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখে নেব নারকেলডাঙ্গার মা জগৎগৌরী মন্দির, যে মন্দিরকে কেন্দ্র করে প্রতিদিন নামে ভক্তের ঢল। আর মায়ের যে দশহরা হচ্ছে 9 তারিখ, এই 9 তারিখে মায়ের হচ্ছে তার আগের দিন হয় অধিবাস, তার পরের দিন মায়ের দশহরা হয়। তাহলে চলুন প্রতিদিনের এই যান্ত্রিক জীবনকে পেছনে ফেলে আজকের পবিত্র যাত্রা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে সুস্বাগত। আজ আমি চলেছি একটি পবিত্র স্থানে। জায়গাটির নাম রাখাল রাজাতলা। আর 5টা দিনের মতো আজকের দিনটা কিন্তু নয়, আজকের দিনটা একটু বিশেষ দিন। আজকে 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন, আর আজই রাখাল রাজার অভিষেক ও মহাতিলক হয়। সেই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মহা জাঁকজমক করে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতদিন দূর দূরান্তের মন্দিরগুলো যেতে আমি গণপরিবহনের ওপরই ভরসা করতাম, কিন্তু আজকের গন্তব্য রাখাল রাজাতলা, যা আমার ঘরের কাছেই। তাই বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনের এই শীতের সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রাধা গোবিন্দ দর্শনে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তালার মোড়ে। আপনারা যারা বইচি বা কানলা থেকে আসবেন তাদের কিন্তু এই তালার মোড়েতেই নামতে হবে। আর এখান থেকেই আপনারা গোপালদাসপুর যাওয়ার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন। বইচি থেকে এদিকে আসতে, এই তালার মোড়ে আসতে ভাড়া নেয় টোটোতে 25 টাকা শেয়ারে। তালার মোড় নামটা মনে রাখবেন। তালার মোড় ছাড়িয়ে গোপালদাসপুরের রাস্তা ধরতেই দুপাশে ঘন গাছের সারি। শীতের এই মিঠে রোদে গাছের ছায়াগুলো যেন পথটাকে আরও মায়াবী করে তুলেছে। বাইকে যেতে যেতে মনে হচ্ছিল প্রকৃতির কোনো সবুজ সুরঙ্গের ভেতর দিয়ে চলেছি। কি অপরূপ সেই দৃশ্য। গোপালদাসপুর যাওয়ার পথেই রয়েছে আরও একটি জাগ্রত মন্দির, সেটি হচ্ছে মা জগৎগৌরীর মন্দির। আসুন আমরা এই মন্দিরটা একটু ঘুরে দেখি, তারপর আমরা এখান থেকে যাত্রা করব গোপালদাসপুরের দিকে। এই মন্দিরে মা জগৎগৌরী মূলত দেবী দুর্গারই একটি বিশেষ রূপ। ভক্তদের বিশ্বাস মা এখানে অত্যন্ত জীবন্ত এবং জাগ্রত। কথিত আছে, ভক্তিভরে মায়ের কাছে কিছু মানত করলে মা কাউকে খালি হাতে ফেরান না। অনেক সময় নিঃসন্তান দম্পতিরা সন্তানের কামনায় এবং মানুষ তার দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে মায়ের কাছে ধর্ণা দেন। জগৎগৌরী মায়ের কোনো বিশাল বিগ্রহ নেই, বরং মা এখানে শিলারূপে পূজিত হন। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে মা স্বপ্নাদেশ দিয়ে নিজেকে প্রকট করেছিলেন। মায়ের এই প্রাচীন শিলামূর্তিকে ঘিরেই গড়ে উঠেছে দীর্ঘদিনের বিশ্বাস। এই মন্দিরে পুজোর নিয়মকানুন বেশ নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। অনেক সময় বিশেষ তিথিতে বা মানত পূরণ হলে ছাগ বলি দেওয়ার রীতিও আছে। মন্দির আমাদের খোলা থাকে 9টা থেকে, যদি বারের দিন হয় তাহলে 9টা থেকে 1:30টা, আর বেবার মানে অন্য বারটা যেগুলো সেগুলোতে হবে 9টা থেকে 12:30টা পর্যন্ত আমাদের মন্দির খোলা থাকে। যেই আসবেন পুজো আজা দিতে পারবেন। আর মায়ের যে দশহরা হচ্ছে 9 তারিখ, এই 9 তারিখে মায়ের হচ্ছে তার আগের দিন হয় অধিবাস, তার পরের দিন মায়ের দশহরা হয়। আর তার 12 দিন বা 12 দিনের দিন হচ্ছে এবার ঝাপান। মায়ের ঝাপান হচ্ছে পঞ্চমীতে, প্রথম পঞ্চমীতে ঝাপান হয়। এবার ঝাপান করেছে 20শে আষাঢ় ঝাপান, 5ই জুলাই, 5ই জুলাই 2026 এবার ঝাপান করে। এবার এইভাবেই আমাদের চলছে। এবার অনুষ্ঠান হবে। আমরা প্রত্যেকটি মানুষকে যারা মায়ের ভক্তবৃন্দ তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মায়ের কাছে দিয়ে। জাগ্রত জগৎগৌরী মায়ের মন্দির দর্শন করে কিছুটা পথ এগোতেই চোখে পড়ল রাখাল রাজা মন্দিরে যাওয়ার সেই বিশাল তোরণটি।
2020 সালে নির্মিত এই তোরণটি যেন সগৌরবে আগন্তুকদের স্বাগত জানাচ্ছে। আপনারা যদি টোটো বা অটোতে আসেন তাহলে আপনাদের এই তোরণের সামনেই নামতে হবে। পিচঢালা রাস্তাকে বিদায় দিয়ে গ্রামের এই কংক্রিটের রাস্তা ধরে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার পথেই চোখে পড়ল লোকনাথ বাবার মন্দির। গ্রাম বাংলার চিরচেনা সবুজ শ্যামল প্রকৃতির মাঝে এমন এক শান্ত পরিবেশ সত্যি দেখার মতো। এখানে দাঁড়ালে মনটা মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। লোকনাথ বাবার মন্দির দর্শন করে গ্রামের সবুজ ক্ষেতের বুক চিরে চলে যাওয়া কংক্রিটের পথ ধরে কিছুটা এগোতেই প্রতীয়মান হলো রাখাল রাজা মন্দির। আজ রাখাল রাজার অভিষেক, আর সেই উপলক্ষেই মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে এক অপূর্ব সাজে। চারদিকে সেই বর্ণিল আয়োজন আর উৎসবের মেজাজে যেন পুরো পরিবেশটাই স্বর্গীয় করে তুলেছে। আচ্ছা, ডালা কত করে বললেন? দাদা পেতেগুলো 30 আর এগুলো 20। 30 টাকা আর 20 টাকা, তাই তো? আচ্ছা, তো মন্দিরে এসে প্রথমে আমি ডালা কিনে পূজা দিয়ে দিয়েছি এবং এখানে যে 60 টাকা দিয়ে ভোগ প্রসাদের কুপন নিতে হয় সেই কুপন নিয়ে নিয়েছি। যদিও এখানে কোনো কুপন দেওয়া হয় না, আপনি যখন টাকা প্রদান করবেন ভোগ প্রসাদের জন্য তখন আপনাকে প্লেটটা হাতে দিয়ে দেওয়া হবে। আমাদেরও সেরকম প্লেটটা হাতে দিয়ে দেওয়া হয়েছে। হয়তো আজকে ভক্ত সমাগম বেশি বলে হয়তো এইটা করা হয়েছে, না হলে নাম লিখে নেওয়া হয়। সময় যত গড়াতে থাকলো সেই সঙ্গে মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগম তত দিগারে বৃদ্ধি পেতে লাগলো। আর এই মন্দির প্রাঙ্গণে ঠিক পাশেই রয়েছে একটি বড় মাঠ, সেখানেই আপনারা গাড়ি বা বাইক পার্কিং করে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন কত বড় মাঠ রয়েছে, সুতরাং গাড়ি বা বাইক পার্কিং করা খুব একটা সমস্যা হবে না। পুজো শেষ হবার পর পরম তৃপ্তিতে ফলপ্রসাদ গ্রহণ করলাম। মন্দিরের প্রতিটি কোণ থেকে ভেসে আসছে শ্রীকৃষ্ণের নামগান। পুরো প্রাঙ্গণ তখন হরে কৃষ্ণ নাম সংকীর্তনে মুখরিত। তমেব জ্ঞানম তমেব পরম জ্ঞানম তমেব রাখাল রাজ মম দেব দেব। আমাদের পূর্বপুরুষ রামকানু গোস্বামীজির 3টি সন্তান ছিলেন, নিমাই চাঁদ, বলদেব এবং রাখাল রাজা। উনি বনের মধ্যে একটা কুটির করেছিলেন। তখন আমাদের কুটির ছিল আমাদের গ্রামের মধ্যে। ওই 3টি সন্তান নিয়ে ওনার স্বামী স্ত্রীতে ঠাকুরের সেবা অর্চনা করতেন। তো একদিন ভিক্ষে টিক্ষে করে এসে উনি দেখলেন যে গাছে ফুল তুলতে গেছেন সেই ফুলটা হচ্ছে ফুল গাছটা শুকিয়ে গেছে। তো উনি জিজ্ঞেস করলেন যে কে ফুল গাছটা উপড়েছ? বলছে যে কেউ বলছে না। তখন উনি রেগে গিয়ে অভিশাপ দিলেন যে এই ফুল গাছ উপড়েছ 3 দিনের মধ্যে তার দেহান্তা। এরপর উনি আশ্রমে ওনার যে কুটির সেখানে গিয়ে ধ্যানে বসলেন। জানলেন যে তার ছোট ছেলেকে অভিশাপ দিয়েছেন। ছোট ছেলের নাম রাখাল। তো অভিশাপ ফেরার কথা নয়। 3 দিনের মধ্যে যখন ছেলের সৎকার করে উনি বললেন আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তো বৃন্দাবন তখন তো
বাস স্টেশনে হাঁটতে 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 দেখছি কেলি কদম গাছের তলায় উনি ঘুমিয়ে গেছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাখাল রাজা বলছে, তুই কোথায় যাচ্ছিস? বলছে, আমি তো প্রভু আপনার সন্ধানে যাচ্ছি। বলছে, তোকে যেতে হবে না, আমি এখানেই আসছি। কোথায় না, তুই যেখানে কুটি করিস সেই বনের মধ্যে একটি ডোবা আছে, পুকুর, সেখানে একটি নিম কাঠ ভাসছে, সেই নিম কাঠে আমার মূর্তি হবে। তা মূর্তিকে করবে প্রভু? বললো, বাগনাপাড়ার 5 বছরে একটি ছেলে, তার নাম মহাদেব ভাস্কর, সেই মূর্তি করবে। তাহলে আপনার মূর্তি কেমন হবে? বললো, আমার এক হাতে থাকবে ক্ষীর সন্দেশ, এক হাতে থাকবে লাঠি, মাথায় থাকবে কালো চূড়া, চুলের টিকা থাকবে, চোখগুলো হবে দীঘালো, আর আমার আসনটা হবে পদ্মের উপরে লাল কমল। সেইপর আরও কিছু কথা হলো, যতদিন আমার বংশের লোক থাকবে ততদিন তোমায় ঠাট্টা ইত্যাদি বিষয় মানুষের সঙ্গে ভালো ব্যবহার তোমার ভক্তরাও যাতে করে, তোমার সেবায়তরাও যাতে করে ইত্যাদি হওয়ার পর উনি এবার ছুটলেন বাগনাপাড়ার উদ্দেশ্যে। গিয়ে একটি পাঠশালার কাছে গিয়ে উনি জিজ্ঞাসা করলেন, আর এখানে মহাদেব ভাস্কর কে আছে? বলছে, ওই দেখো একটি ছেলে তখন মাটি নিয়ে খেলা করছে। সেই 5 বছরের ছেলে এসে বুঝতে বুঝতে এই পুকুরের দেখছে নিম কাঠ ভাসছে। ছেলে তখন বলছে, নিম কাঠটা তুলে দাও, হয়ে তোমরা বাইরে চলে যাও, তাহলে আমি তোমার হয়ে যাবে যখন ডাকবো। তারা মনের অভ্যন্তরে চলে গেল। খানিকক্ষণ বাদে ওই মূর্তি, যা মূর্তি স্বপ্নে দেখেছেন, ওই বড় ঠাকুর যে মূর্তি দেখছেন, ওই মূর্তি তৈরি হলো। তখন ছিল মাঘী পূর্ণিমার আগে। উনি বললেন যে মাঘী পূর্ণিমায় ওনার অভিষেক হয়ে, হোম যাগ হয়ে ওনাকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে। তাই প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার আগে উনি নেমে যান, হোম যাগ করে এখানে ঠাকুর প্রতিষ্ঠিত হয়। এইটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আর ওই পাশে যিনি গোপীনাথ, তিনি হচ্ছেন বল্লাল সেনের আমলে, যখন কালাপার হয়েছিল, উনি ওকে গোপীনাথকে খাটুন্দি গ্রাম থেকে নিয়েছিলেন খাটুয়ার কাছে, এনে প্রতিষ্ঠিত করেছিলেন। পরে রামচন্দ্র প্রতিষ্ঠিত হয়। আধ্যাত্মিক পরিবেশে মোড়া এই পবিত্র স্থানটিকে বাংলার নিধিবন বলা হয়। কেন বলা হয়, আসুন সেই কারণগুলো জানতে থাকি। বৃন্দাবনের আসল নিধিবনের মতো এই মন্দির প্রাঙ্গণটিও ঘন গাছপালা, লতাগুল্ম এবং ছায়ায় ঘেরা। এখানেও এক ধরনের শান্ত, রহস্যময় এবং পবিত্র পরিবেশ থাকে, যা নিধিবনের কথা মনে করিয়ে দেয়। লোকবিশ্বাস অনুযায়ী বৃন্দাবনের নিধিবনে কৃষ্ণ যেমন রাতে গোপীদের নিয়ে রাসলীলা করেন, ভক্তরা মনে করেন বাংলার এই নিধিবনে রাখাল রাজা বালকৃষ্ণ তার সখাদের নিয়ে খেলা করেন, ধেনু চড়ান। নিধিবনের মতো এখানেও অনেক স্থানীয় বিশ্বাস প্রচলিত আছে। অনেকে মনে করেন সূর্য ডোবার পর এই বন বা মন্দির প্রাঙ্গণে কেউ থাকেন না। বিশ্বাস করা হয় রাতে এখানে স্বয়ং ভগবান বিচরণ করেন। এখানকার গাছপালাগুলো স্বাভাবিকের চেয়ে একটু অন্যরকমভাবে বাঁকানো এবং জড়ানো থাকে, যা অনেকটা নিধিবনের কুঞ্জবনের মতো। ভক্তি ও ঐতিহ্যের সুর হিসেবে বলতে গেলে বাংলার এই গ্রাম্য পরিবেশে কৃষ্ণের রাখাল রাজের রূপটি অত্যন্ত জনপ্রিয়। মথুরা ও বৃন্দাবনের সেই ব্রজভাব যখন এই বাংলারই শান্ত পল্লীতে খুঁজে পাওয়া যায়, তখন ভক্তরা ভালোবেসেই তাকে বাংলার নিধিবন আখ্যা দেন। অভিষেক ও পুজো আচার শেষ হলে রাখাল রাজাকে পুনরায় মন্দিরে সগৌরবে প্রতিষ্ঠা করা হলো। এরপর শুরু হলো মনোহরি ভোগ আরতি। সাধারণত অন্য দিনগুলোতে ভোগকক্ষের পাশেই প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে, কিন্তু আজ ভক্ত সমাগম এতটাই ছিল, তাই ভিড় সামলাতে মন্দিরের বাইরেই খোলা আকাশের নিচে বিশালাকার গাছের তলায় ভোগ প্রসাদ বিতরণ আয়োজন করা হয়েছিল। প্রকৃতির ছায়ায় বসে সেই প্রসাদ গ্রহণ করার অনুভূতি ছিল সত্যি অনন্য। প্রসাদ গ্রহণের শুরুতেই দেয়া হলো রাখাল রাজার পবিত্র অন্নপ্রসাদ। এরপর তৃষ্ণা মেটাতে দেয়া হলো জলের বোতল। একে একে এলো ধোঁয়া ওঠা গরম খিচুড়ি, সাথে পঞ্চব্যঞ্জনের স্বাদ, শাকের তরকারি ও আলুর দম। সবশেষে চাটনি ও পায়েসের মিষ্টি স্বাদে সমাপ্তি ঘটল এক তৃপ্তিদায়ক ভোজের। প্রকৃতির কোলে বসে এমন অমৃতসম ভোগপ্রসাদ গ্রহণ করে মনে হলো আজকের এই যাত্রা সত্যি সার্থক।
রাখাল রাজাতলায় সারাদিন কাটানোর পর এই পবিত্র পরিবেশে বসে ভোগ প্রসাদ গ্রহণ করাটা কেবলমাত্র খাওয়া নয়, এক পরম তৃপ্তি। ভোগ প্রসাদের কোনো রিভিউ হয় না, তবুও বলবো ভোগ প্রসাদ ছিল অত্যন্ত সুস্বাদু। খুব সুন্দরভাবে কাটালাম একটা দিন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।